হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ। একটা 20,000 টাকার ডিভাইসে একসাথে এত কিছু তোমরা কখনোই পাওনি। এই ডিভাইসটির দাম 19,990 টাকা বা 20,000 টাকা। এই প্রাইসে 1.5K রেজুলেশনের প্যানেল দিচ্ছে, যেখানে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং 4500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা। আমরা অফিসিয়ালি এই প্রাইস পয়েন্টে এরকম জিনিস এর আগে দেখিনি। আপনারা ডিসপ্লেটি দেখুন, একদম ন্যারো টাইপের। এর প্রসেসরে থাকছে মিডিয়াটেক হিলিও Z100 আল্টিমেট। কনফিউশন তো এখন তৈরি হবে, এই ডিভাইস তো 120 হার্টজ পর্যন্ত সাপোর্ট নেয়, অন্যদিকে ফুল এইচডি প্লাস সাপোর্ট নেয়। তাহলে কি করে এই ডিভাইসে 144 হার্টজ দিচ্ছে, আবার 1.5K রেজুলেশনেও সাপোর্ট নিচ্ছে? আচ্ছা, সেই প্রসঙ্গে আমরা একটু পরে যাচ্ছি। এরপরেও কিন্তু এই ফোনটিতে স্পেশাল কিছু আছে। 5200 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম, রেয়ারে মেন শুটারে রয়েছে 50 মেগাপিক্সেল, এর সাথে সহকারী সেন্সরও আছে, আর ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের। মোটামুটি 20,000 টাকায় আমরা যেরকম ফোন খুঁজছিলাম সেরকমই কিন্তু সবকিছুই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কথা আছে, আসলে এত কিছু যে দিচ্ছে তাহলে কিভাবে কাজ করছে বা করলেও কিভাবে, সেটা জেনে শুনে কিনাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই ডিভাইসটা হচ্ছে সুপার স্লিম, যার থিকনেস অনলি 6.69 মিলিমিটার। কোন লেভেলের থিকনেস আছে এটাতে! একেবারেই পাতলা স্মার্টফোন। এটা ধরলেই যে মনে হবে ভেঙে যাবে বা এরকমটা কিছু নয়, বেশ শক্তপোক্তই আর কি। রেয়ার প্যানেলটা অনেকটাই স্যামসাং এর সাথে মেলে। এই ফোনে আমি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক দেখে সত্যিই অবাক হয়েছি। এই ফোনে কিন্তু আয়ার ব্লাস্টার সেন্সরও রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটি দিয়ে রিমোটের কাজবাজও করতে পারবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একেবারে নিচের দিকেও না একেবারে উপরের দিকেও না, মোটামুটি ব্যালেন্স, মোটামুটি ঠিকঠাক ভাবে প্রতিবারেই ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে পারছে। সুপার ফাস্ট না হলেও ঠিকঠাক আনলক করতে পারে আর কি। প্লাস্টিক বিল্ড ডিভাইস, রেয়ার প্যানেলও প্লাস্টিক রয়েছে। ফ্রস্টেড টাইপের ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা অবশ্যই লাগে। এই ফোনের কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে, কালারগুলো কিন্তু খুব ডিসেন্ট একটা লুক দেয়। যাই হোক, এই ফোনটার স্পেশালিটি কিন্তু এর ডিসপ্লেতে, তো আমরা সেই জায়গায় আগে দেখতে চাই। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, যা হলো অ্যামোলেড প্যানেল। 1 বিলিয়ন প্লাস কালার সাপোর্ট করে, 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে। অন্যদিকে এই প্যানেলটা রেজুলেশন 1.5K পর্যন্ত, প্লাস 4500 নিটস পিক ব্রাইটনেস, সেই সাথে 440 হচ্ছে এর PPI। কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে একে। যাই হোক, এগুলো হচ্ছে কাগজ কলমের বিষয়। এখন কথা হলো, এই ফোনে যে চিপটা রয়েছে মিডিয়াটেক হিলিও G100 আল্টিমেট, এই চিপ সাপোর্টই নিতে পারে 120 হার্টজ পর্যন্ত, অন্যদিকে ফুল এইচডি প্লাস পর্যন্ত নিতে পারে। আর রেজুলেশন, তাহলে কিভাবে টেকনো এত কিছু দিচ্ছে এই চিপের মাধ্যমে? টেকনোর সাথে কথাবার্তা বলে জানা গেছে এই স্মার্টফোনটাতে ওরা T1 নামে চিপসেট ব্যবহার করছে, ওদের নিজস্ব ডেভেলপ করা চিপ। ওই চিপটা ব্যবহার করার ফলে ওরা কিন্তু এখানে আপ স্কেল করে দিতে পারছে 144 হার্টজ রিফ্রেশ রেট। অন্যদিকে তখন কিন্তু রেজুলেশনের সাপোর্টটাও বাড়াতে সক্ষম হচ্ছে T1 চিপের মাধ্যমে। যেহেতু প্রসেসরের একটা লিমিটেশন আছে এখানে, কিন্তু ওরা চাই বেশি বেশি দিতে, এই কারণে তোমাকে আলাদা একটা চিপ ব্যবহার করতে হচ্ছে। এতে করে কিন্তু সব জায়গায় 144 হার্টজ পাওয়া যাচ্ছে না। তো কিছু কিছু অ্যাপে 120 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে, কিছু কিছুতে 90, কিছু কিছুতে আবার এর থেকে বেশিও পাওয়া যেতে পারে। মোস্ট অফ দ্য টাইম 120 হার্টজেই রান করবে আপাতত, বাট একটা এক্সট্রা স্মুথনেস পাওয়া যাবে। 20,000 টাকার ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট এটাই এনাফ, তারপরেও একটু বেশি পাওয়া যাচ্ছে আর কি। অন্যদিকে রেজুলেশনটা একটু ম্যাটার করবে, একটু এক্সট্রা শার্পনেস লক্ষ্য করা যায় ডিভাইসটিতে। তবে এই প্রাইস পয়েন্টে আমরা অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস দেখি, তবে এখানে 1.5K রেজুলেশন পাওয়া যাবে। অন্যদিকে 4500 নিটস পিক ব্রাইটনেস, যে পিক ব্রাইটনেস এটা একটা নাম্বার গেমের মতো, তবে এটা ডে লাইটে ভালোভাবে ইউজ করা যাচ্ছে, কোনো রকম কোনো সমস্যা নেই। টাচ রেসপন্স ভালো আছে, ডিসপ্লেটা খুবই কালারফুল। এই ডিসপ্লেটা চিং বেজেল যথেষ্ট ন্যারো, এই প্রাইস পয়েন্টের দিক থেকে কিন্তু ভালো। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনটাও কিন্তু ভালোই ছিল। 20,000 টাকার মধ্যে ডিসপ্লে কিন্তু একটা সেরা ডিসপ্লে, এটা আমি অফিসিয়াল প্রাইজের উপরে বললাম। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ডিসপ্লে কিন্তু একদমই অ্যাকুরেট কালার দিচ্ছে না। কালার একটু বুস্ট করে দেখাচ্ছে, একেবারে খারাপ লাগছে না, তবে এখানে কিন্তু একেবারে অরিজিনাল যে কালার সেটা পাওয়া যাবে না, কালার একটু বুস্ট আপ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রিন এবং অরেঞ্জ কালারটি একটু বেশি ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। যদিও এগুলো দেখতে ভালো লাগে, বাট এটা অ্যাকুরেট কালার নয়।
আর এই বিষয়টি একটু মাথায় রাখার মতো। এরপরে আমরা আসি ক্যামেরা সেকশনে। এই ক্যামেরা রিয়ারে মূলত দুটো শুটার রয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, আর পাশে একটি অক্সিলারি সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের। 2K 30 fps এ ভিডিও করা যায় রিয়ারের মেন ক্যামেরায় আর কি। খুব আহামরি টাইপের না হলেও 20K এর মধ্যে ক্যামেরা একটি ডিসেন্ট লুকই দিতে পারছে। ডে লাইটে শার্পনেস ডিটেল মোটামুটি, ছবিগুলো জুম করে দেখতে গেলে খুব একটা বেশি ডিটেলস নাও দেখা যেতে পারে। ছবির কর্নার গুলোতে একটু ডিটেলস কম মনে হবে আর কি। মেন ফোকাসটাই থাকে মূলত ছবির মাঝের দিকে। কালার টোনটা হালকা ভাইব্রেন্টের দিকে। ক্যামেরাতে একটু এক্সট্রা প্রসেসিং লাগতে পারে কিছু কিছু ছবির ক্ষেত্রে, তবে মোটামুটি ডিসেন্ট একটা লুক। তবে ডাইনামিক রেঞ্জটা অতটা ওয়াইডার না, এই জায়গাতে আরো একটু উন্নতি করা লাগতো, তাহলে ক্যামেরাটা কিন্তু খুব ভালো একটা পজিশনে থাকতো। লো লাইটে কিন্তু ছবিগুলো একটু এক্সট্রা শার্পনেস দেখা যাচ্ছে। এটার পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থে ছবি তোলা যাবে, 1x এবং 2x। 2x এর ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগবে। ছবিগুলো কিন্তু ডিজিটাল জুম করে দেয়। ডিজিটাল জুম করে দেওয়ার কারণে ছবিগুলো একটু বেশি সফট লাগে। পোর্ট্রেট মোডে কিন্তু আবার ডাইনামিক রেঞ্জ ভালোই দেখা গেছে, একটু বেশি কালারফুল দেখতে মনে হয়, তারপরেও ভালোই লাগছে। হিউম্যান বডি শেপটা একদম পারফেক্টলি প্রেজেন্ট করতে পারে। তবে যাই হোক, এর পোর্ট্রেট মোডটা ভালো লাগবে আশা করছি। এখানে কিন্তু এআই জিসিরও কিছু ফাংশন পাওয়া যাবে। এআই এর সেই ধরনের ফিচারগুলোও কিন্তু এখানে পাওয়া যাবে। এই ডিভাইস দিয়ে 2K 30 fps এ ভিডিও করা যাবে। সেক্ষেত্রে স্ট্যাবিলিটির কিছু অভাব দেখা যেতে পারে। যদি খুব বেশি মুভমেন্ট না থাকে তাহলে কিন্তু আবার ভিডিও ভালোই পারফরমেন্স করবে। আমার মনে হয় 2K তে ভিডিও করলেই পারফেক্ট রেজুলেশন পাওয়া যাবে। ভিডিও কোয়ালিটি আমি এভারেজের কাতারেই রাখছি আর কি। ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ আর একটু ওয়াইডার বা আপডেট দিয়ে বিষয়টি ফিক্সড করলে আর একটু ভালো হতো। আছে স্টেডিও স্পিকার, বটন ফায়ারিং যেটা, এটা মূলত একটু বেশি লাউড, তবে সাউন্ডটা একটু থিঙ্ক টাইপের। এই ফোনটা অতিরিক্ত স্লিম করার কারণে স্পিকার খুব একটা বড়সড় জায়গা পায়নি। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, অন্যদিকে iOS 15.1 রয়েছে। সেই সাথে এই ফোনে 8GB র্যাম রয়েছে, তার সাথে 128 স্টোরেজ রয়েছে। চাইলে এখানে আলাদাভাবে মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যাবে। এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যে এই বাজেটের ফোনে কিন্তু আমরা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারছি। এইটাতে যে প্রসেসর রয়েছে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট, এখন এই প্রসেসর নিয়ে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। এই টাইপের প্রসেসর কিন্তু আমরা এরকম প্রাইস পয়েন্টে অনেক ফোনে ব্যবহার করেছি, তবে এই ফোনটিতে কিন্তু খুব ভালোই হিট জেনারেট করতে দেখছি। এই পাতলা হওয়ার কারণেই হয়তো হিট একটু বেশি ফিল করছি। এতে করে পারফরমেন্স ড্রপ না করলেও আর কি ফিল পাবেন। এট এ টাইমে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যেও দেখা যাচ্ছে হিট হচ্ছে। চার্জিং টাইমেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফোনটি হিট জেনারেট করছে। এই কম্প্যাক্ট সাইজের কারণে কিন্তু সবকিছু কাছাকাছি চলে আসার কারণে কিন্তু এরকমটা হতে পারে। চিপ নিজেই গরম হয়ে ডিসপ্লের দিকটাও কিছুটা হিট করে ফেলছে, তবে রেগুলার ইউজে ভালো। এই প্রাইজের ফোন থেকে যতটুকু আশা করা যায় ততটুকু পাওয়া যাবে। মাল্টিটাস্কিংও ভালো একটা আউটপুট দেয়, কিন্তু একসাথে 7-8টা ভারী অ্যাপস চালালে ক্র্যাশ করতে পারে আর কি। তবে নর্মালি কোনো অ্যাপকে হঠাৎ করে ক্র্যাশ করতে দেখিনি। অ্যাপ ওপেন এবং ক্লোজ টাইম একদম ডিসেন্ট, সুপার ফাস্ট কিছুই না, আবার একেবারে স্লো না আর কি, এভারেজ। এবার আসি গেমিং সেক্টরে। গেমিং এর ক্ষেত্রে এই ফোন দিয়ে ফ্রি ফায়ার, পাবজি খেলা যায়, তবে সত্যি বলতে এই প্রসেসরটি গেমিং এর জন্য পারফেক্ট হচ্ছে না। এটা মূলত পাতলা করার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, এটা একটু বেশি হিট জেনারেট করছে। গেমিং টাইমে আমরা দেখছিলাম খুব বেশি হিট জেনারেট করে। তবে পাবজি না খেলাটাই উত্তম হবে এই ডিভাইসে, তবে ফ্রি ফায়ার টুকটাক খেলা যেতে পারে। তবে ফ্রি ফায়ার খেলতে গেলেও কিন্তু ফোনটি হিট জেনারেট করে। তবে শখে গেমিং টেমিং করলে মাঝে মধ্যে টুকটাক খেলা যাবে, কিন্তু প্রতিদিন যদি গেম খেলা হয় তাহলে কিন্তু এই চিপসেটটি গেমিং এর জন্য নয়। শুধু গেমিং এর জন্য এই ফোনটি নেওয়াটা কিন্তু খুব একটি বুদ্ধিমানের কাজ হচ্ছে না। কিছুটা স্পেশাল ফিচার এই ডিভাইসে রয়েছে, যেরকম আইআর রিমোটের ফিচারটি রয়েছে। টেকনোর এআই ইরেজার ব্যবহার করা যাচ্ছে। এআই রিলেটেড বেশ কিছু ফিচার পাওয়া যাবে এটাতে। টেকনোর ফ্রিলিংক ফিচারটিও কিন্তু এই ডিভাইসে পাওয়া যাবে। ফ্রিলিংকের বিষয়ে যারা জানেন না, এটা মূলত টেকনো টু টেকনো কথা বলা যায় উইদাউট নেট কানেকশন, উইদাউট সিম কানেকশন। সিম এবং নেট কানেকশন ছাড়াই কথা বলা যাবে, কিছুটা ওয়াকি টকির মতো। তবে এটা 500 মিটার রেঞ্জের মধ্যে। এবারে আসি ব্যাটারিতে। এই ডিভাইসে ব্যাটারি রয়েছে 5200 মিলি অ্যাম্পিয়ারের, আর 45 ওয়াটের চার্জার এর বক্সেই পাওয়া যাচ্ছে। অন্যদিকে আবার 10 ওয়াট পর্যন্ত রিভার্স চার্জও দিতে পারে এই ডিভাইসটি। তো ব্যাটারি এবং চার্জারের জায়গা থেকে কিন্তু বেশ ভালোই বলতে হচ্ছে।
তবে চার্জিং টাইমে ফোনটা একটু বেশ ভালোই গরম হয় আর কি। মিডিয়াম ইউজার হয়ে থাকলে ফোনটা থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। আর ফোনের সেটিংয়ে যদি 144 হার্জও সেট করা থাকে তারপরেও সমস্যা হচ্ছে না। তবে হেভি ইউজার হলে বা গেমিং করলে ব্যাটারি ব্যাকআপ আর একটু কম হতে পারে। যদি মনে হয় এই কমতির জায়গাগুলো ঠিক নয় তাহলে ফোনটি ইগনোর করা যাবে। টেকনো স্পার্ক 40 প্রো এই বাজেটে কিন্তু এই ফোনটি অসাধারণ। এই প্রাইস পয়েন্টে কিন্তু বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে ফোন কেনে, তো এই ফোনটিও কিন্তু ভালো পরিমাণে সেল হওয়ার সম্ভাবনা আছে। কোন জায়গাগুলোতে কমতি আছে সেটা শেয়ার করেছি, আর কোন জায়গাগুলো ভালো আছে সেটা তো বুঝতে পারছোই। তো যাই হোক, যারা গেমিং করবে তারা এই ফোনটি না নেওয়াই ভালো, আর যারা টুকটাক রেগুলার ইউজ করবে তাদের জন্য কোনো সমস্যা নেই, নিতে পারো ফোনটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।